গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। দেখো আজকে 28 আগস্ট 2025। তো তোমাদের আজকে প্রায় আমি 1 মাস পরে ভিডিওটা করছি, বিশেষ কারণে আমি করতে পারিনি। তো যাই হোক, তোমরা সকলেই জানো যে আগামী 30শে নভেম্বর তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সাম, যেখানে প্রায় 12,000 মতন সিট আছে ছেলে এবং মেয়ে মিলিয়ে। তাতে 8,000 প্লাস ছেলেদের সিট এবং 3,000 প্লাস মেয়েদের সিট আছে। তো যথেষ্ট ভালো একটা সুযোগ। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, যাতে তোমরা সকলে চাকরিটা পেয়ে থাকো। তো চলো আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করি। এবার থেকে আমি আম, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স করাবো, কোনো সমস্যা থাকবে না আশা করি। তো চলো শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্নটা হচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহড়া আরোগ্য সেতু কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে আসামে অনুষ্ঠিত হয়েছে। দেখো, এটা ভারতীয় সেনাবাহিনী কিন্তু সামরিক মহড়া নয়, এটা ভারতীয় সেনাবাহিনীর সামরিক মহড়া নয়। এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং আরো 4টে অর্গানাইজেশন যুক্ত হয়ে একটি সামরিক বেসামরিক সহযোগিতা একটি চিকিৎসা মহড়া। তো সেটা আমরা একটু দেখে নিই ভালো করে। ভারতীয় সেনাবাহিনীর আসামের তিনসুকিয়া জেলায় রূপাই ডুমডুমায় একটা জায়গার নাম প্রথম মহড়া আরোগ্য সেতু। মহড়াটার নাম হচ্ছে আরোগ্য সেতু আয়োজন করেছিল। এই আরোগ্য সেতুটা কি, মহড়াটা কি বলছি, এই অঞ্চলে প্রথম বেসামরিক এবং সামরিক চিকিৎসা সংমিশ্রণে অনুশীলন। কারণ আমরা জানি আসাম স্ট্র্যাটেজিক ভাবে ভারতের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ লোকেশন। তো সেখানে সবকিছু ঠিকঠাক রাখার জন্য এমনই একটা পরিকল্পনা নেওয়া। এর লক্ষ্য হলো আর্মি মেডিকেল কর্পস মানে আর্মি মেডিকেল স্টাফ যারা আছে তারা, সিনিয়র সিভিল ডাক্তার, লোকাল সিনিয়র সিভিল ডাক্তার যারা আছে, তারা কেউ রিটায়ার্ড, কেউ অন সার্ভিসে আছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যে পিএইচসি গুলো আছে, এবং তিনসুকিয়া নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে হাসপাতাল এর সহযোগিতা এটা করা হয়েছে। এটা কি, কেন করা হয়েছে বলছে, দুর্যোগ এবং আমরা মাঝে মাঝেই দেখি আসামে বন্যা হয়, মাঝে মাঝে মানে প্রতি বছরই বন্যার প্রভাবটা আসামে পড়ে এবং সেটা দেখি। দুর্যোগ যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী সেনাবাহিনী এবং বেসামরিক চিকিৎসা দলকে যৌথ প্রতিক্রিয়া কিভাবে কাজ করবে তারা যৌথভাবে, সেটারই একটা মহড়া ছিল এটা। নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে হাসপাতালে একজন ডাক্তার বৃহৎ আকারের দুর্ঘটনা যেখানে হয়, বৃহৎ আকারের দুর্ঘটনা বলতে রেলওয়ে যখন কোনো দুর্ঘটনা আমরা শুনি, তখন সেটা বৃহৎ আকারেই হয়ে থাকে। তো সেই সমস্ত বৃহৎ আকারে ঘটা দুর্ঘটনায় যে সমস্ত দুর্ঘটনাগ্রস্ত থাকেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য ট্রেন অ্যাম্বুলেন্সের ধারণাটি দিয়েছে এই মহড়ার মধ্যে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নটা আমরা দেখি। বলছি, আইএনএস উদয়গিরি প্রকল্প 17, যেটাকে আমরা প্রজেক্ট 17 নামে জানি, যেটা সম্পর্কে আমরা আগেও অনেক আলোচনা করেছি, এর অধীনে কোন শিপইয়ার্ড দ্বারা নির্মিত হয়েছে? এটা হচ্ছে আইএনএস, প্রশ্নটা হচ্ছে আইএনএস উদয়গিরি কোন শিপইয়ার্ড দ্বারা নির্মিত হয়েছে? এটা হচ্ছে মাঝগান ডক শিপইয়ার্ড লিমিটেড। এটা কোথায়? এটা হচ্ছে মুম্বাইয়ের একটা শিপইয়ার্ড লিমিটেড। তো চলো আমরা দেখে নিই। বলছে 26শে আগস্ট 2025 তারিখে ভারতীয় নৌবাহিনীর বিশাখাপত্তনমের নৌ ঘাঁটিতে প্রজেক্ট 17A, প্রজেক্ট 17A এর মাল্টি মিশন স্টিলথ ফ্রিগেটস আইএনএস উদয়গিরি এবং আইএনএস হিমগিরিকে কমিশন করা হয়েছে বিশাখাপত্তনমে। এই উদয়গিরিটা আমাদের প্রশ্ন ছিল, যেটা কোথায় থেকে তৈরি করা হয়েছে? উত্তরটা হচ্ছে মাজাগাঁও ডকইয়ার্ড শিপইয়ার্ড লিমিটেড। এবং এই আইএনএস হিমগিরি যেটা, এটাকে ডিজাইন বা তৈরি করেছে আমাদের কলকাতার গার্ডেন রিচ শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। ওকে, তো দেখো এই যুদ্ধ জাহাজগুলো হচ্ছে প্রজেক্ট 17-র আন্ডারে শিবালিক শ্রেণীর ফ্রিগেটস এর অংশ, যেটা ডিজাইন ব্যুরো দ্বারা অভ্যন্তরীণ ডিজাইন দ্বারা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের একটা অন্তর্গত অংশ। এর দ্বারা কি হবে, ভারতীয় নৌ যুদ্ধের প্রস্তুতি শক্তিশালী করা সম্ভব হবে। ওকে, পরের প্রশ্ন। এই এই ছবিটা হচ্ছে আমাদের আইএনএস উদয়গিরির একটা
ছবি। পরবর্তী প্রশ্ন, জাতীয় যুব পুরস্কার কোন মন্ত্রণালয়ের উদ্যোগ দেওয়া হয়? জাতীয় যুব পুরস্কার হচ্ছে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়, এর দ্বারা এই জাতীয় যুব পুরস্কারটা দেয়া হয়ে থাকে। দেখো, ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের মনোনয়নে এই জাতীয় যুব পুরস্কার 2024টি দেওয়া হয়েছে। এবার একটু জিনিস খেয়াল করো, এটা 2024 সালের পুরস্কার, কিন্তু এইটা হচ্ছে 2025 সাল। 2025 সালে বসে 2024 সালের নমিনিসদের মধ্যে এই পুরস্কারটা দেওয়া হয় বা দেওয়া হয়েছে। এটা কাদের দেওয়া হয়? বলছে সমাজসেবা এবং জাতীয় উন্নয়নে অসামান্য কাজের জন্য ভারতীয় যুবকদের এই পুরস্কারটি দেওয়া হয়, যাদের বয়স সীমা হবে 15 থেকে 29 বছরের মধ্যে। এই পুরস্কারটা দুটো ক্যাটাগরিতে দেওয়া হয়, একটা হচ্ছে ব্যক্তিগত, একটা হচ্ছে সাংগঠনিক বা সংগঠনকে দেওয়া হয়। প্রতি বছর প্রায় 20 জন ব্যক্তি এবং 5টি সংগঠনকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে ভারত সরকারের তরফ থেকে। ব্যক্তিদের মধ্যে যারা ব্যক্তিগতভাবে এই পুরস্কার পায় তাদের কি দেওয়া হয়? একটি সংশয়পত্র এবং 1 লক্ষ টাকা। যারা সাংগঠনিকভাবে এই পুরস্কারটা লাভ করে তাদের একটি সংশয়পত্র এবং 3 লক্ষ টাকা দেয়া হয়ে থাকে এই পুরস্কারের আওতায়। পরবর্তী প্রশ্নটা দেখো, সম্প্রতি কোন সংস্থা ভারতের সবচেয়ে বেশি ফৌজদারি মামলা এবং সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে? এটি হচ্ছে প্রতিবেদনটা প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, যার ADR নামে যেটা পরিচিত, ADR। ঠিক আছে, এরা কি করেছে? বলছে ভারতের যে সমস্ত মুখ্যমন্ত্রী আছে তাদের কার এগেনস্টে কত ফৌজদারি মামলা আছে এবং কোন মুখ্যমন্ত্রী সবচেয়ে ধনী তার একটা প্রতিবেদন পেশ করেছে। সেই সম্পর্কে আমরা দেখে নিই। বলছি অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সম্প্রতি ভারতের সবচেয়ে বেশি ফৌজদারি মামলা এবং সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদন অনুযায়ী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি হলেন সবথেকে বেশি ফৌজদারি মামলার মুখ্যমন্ত্রী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু হলেন সবথেকে ধনী মুখ্যমন্ত্রী। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর একটি নতুন বিশ্লেষণ দেখা গেছে যে ভারতের 40% মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যা রাজনীতিতে অপরাধীকরণের চলমান বিষয়টিকে তুলে ধরে। এবার আমরা কিছু পরিসংখ্যান দেখে নিই। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান 30 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 12 জন মুখ্যমন্ত্রী, প্রায় 40%, যাদের এগেনস্টে ফৌজদারি মামলা রয়েছে, এবং এই 12 জনের মধ্যে 10 জন এমন মুখ্যমন্ত্রী আছে যাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে, যার মধ্যে খুনের প্রচেষ্টা, যেটাকে আমরা অ্যাটেম্পট টু মার্ডার বলি, অপহরণ, ঘুষ, অপরাধমূলক ভয় দেখানো, এই প্রভৃতি অভিযোগগুলো কিন্তু তাদের বিরুদ্ধে আছে। যেসব মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে সবথেকে বেশি মামলা আছে তারা আমরা একটু দেখে নিই। প্রথম তো আমরা আগেই জানলাম রেবন্ত রেড্ডি, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে 89টি মামলা আছে। MK স্ট্যালিন দ্বিতীয় স্থানে আছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে 47টি মামলা আছে, এবং চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে 19টি মামলা রয়েছে। এবার দেখো 2025 সালে শীর্ষ 3 ধনী মুখ্যমন্ত্রীর যে লিস্ট ADR দিয়েছে সেটা হচ্ছে, প্রথম স্থানে আছে চন্দ্রবাবু নাইডু, যিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, যার মোট সম্পত্তির পরিমাণ 931 কোটি প্লাস, 931 কোটির বেশি। পেমা খান্ডু বিজেপির একটা মুখ্যমন্ত্রী অরুণাচল প্রদেশের, এনার সম্পত্তি হচ্ছে 332 কোটি টাকার বেশি। সিদ্দারামাইয়া কংগ্রেস কর্ণাটকের মুখ্যমন্ত্রী, এনার সম্পত্তির পরিমাণ 51 কোটি টাকার বেশি। একটা বিশেষ বার্তা আমাদের বাংলাভাষী বঙ্গবাসীর জন্য, যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হচ্ছেন ভারতের সর্বনিম্ন সম্পদ সম্পন্না মুখ্যমন্ত্রী, যার মাত্র সম্পদের পরিমাণ 15.38 লক্ষ টাকা। তো এইটা হয়তো কিছুদিন আগে একটা পরীক্ষাতে এসে গেছে, সম্ভবত NTPC-র এক্সামে এসছে, যে ভারতের সবথেকে গরিব মুখ্যমন্ত্রীর নাম কি? ইনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণরূপে এই যে টাকাটা, এটা অস্থাবর, যেহেতু টাকা, কোনো স্থাবর সম্পত্তি তার নেই।
5 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের মহাকাশ সংস্থা গগনযান মিশনের অধীনে প্রথম ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে। দেখো ভারতের যেহেতু মহাকাশ সংস্থা, যেহেতু গগনযান আমরা জানি এটা ভারতের একটা কি বলবো অন্তরিক্ষ মিশন, এরকম করে বলতে হয়, মহাকাশ মিশন। তো সেটা যেহেতু ভারতের, অতএব ভারতের যে মহাকাশ সংস্থা সেটাই হবে এই তারাই এই টেস্টটা করেছে। তো ভারতের মহাকাশ সংস্থার নাম হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো তাদের প্রথম ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে, যা দেশের প্রথম মানব মহাকাশযান কর্মসূচি। আমরা জানি গগনযান হচ্ছে একটা মানব মহাকাশযান কর্মসূচি। সেই মহাকাশযান কর্মসূচিতে এই যে ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট, এটা হচ্ছে যখন এই মহাকাশযানে করে বা এই পরিকল্পনার মাধ্যমে ভারতীয় মহাকাশচারীরা মহাকাশে যাবেন এবং সেখান থেকে ফিরে আসবেন, তখন যে ক্যাপসুলের মাধ্যমে ফিরে আসবেন, তো সেই ক্যাপসুলটা কিভাবে মাটিতে সফলভাবে নামানো হবে, সেইটাই হচ্ছে এই প্রথম ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট। ওকে, সেইটাই টেস্টটা সফল করেছে। এটা কবে করেছে? 24 আগস্ট 2025 তারিখ। কোথায় করেছে? অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে হয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে আছে গগনযান ক্রু মডিউলার মানে যে ক্রু মানে যারা মেম্বার যাবে, যে মডিউলারটা করে, সেটা কিভাবে প্যারাশুটের মাধ্যমে নেমে আসবে সেটারই একটা পরীক্ষা। দেখো গগনযান সম্পর্কে আমরা সকলেই কম বেশি জেনে গেছি এতদিনে। গগনযান হচ্ছে একটা মহাকাশ অভিযান, যেটাতে 3 সদস্যের একটি ক্রু কে 3 দিনের জন্য 400 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর নিম্ন কক্ষে পাঠানো হবে এবং তাদেরকে পরবর্তীকালে আবার ফিরিয়ে আনা হবে। এটাই হচ্ছে গগনযান মিশন। ইসরো এই গগনযান ইউনিট তিরুবনন্তপুরম ইউনিটে গগনযান মিশনের জন্য একটি মানবিক রোবট ব্যায়ারন মিত্র তৈরি করেছে। ওকে, করছে। পরবর্তী প্রশ্ন 6 দাগের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রিক্স এর দেশগুলি তাদের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর ভাইস প্রেসিডেন্ট এবং চিফ রিস্ক অফিসার নিযুক্ত করেছেন কাকে? এটা করেছে হচ্ছে রাজীব রঞ্জন, ডক্টর রাজীব রঞ্জনকে, আমাদের ভারতীয় একজন অর্থনীতিবিদ, তাকে নিযুক্ত করেছেন। রাজীব রঞ্জন মহাশয়, এই যে এনার ছবি। দেখো ব্রিক্স দেশগুলি দ্বারা প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, আমরা বহুবার এটা করেছি। ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটির প্রাক্তন সদস্য রাজীব রঞ্জনকে তার ভাইস প্রেসিডেন্ট, তার বলতে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান ঝুঁকি কর্মকর্তা নিযুক্ত করেছেন। রাজীব রঞ্জন মহাশয় অভিজ্ঞ কেন্দ্রীয় ব্যাংকার, যার 35 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে এনডিবি এর রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট রয়েছে ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি দিলেমা রুসেফ, মানে সভাপতি প্রেসিডেন্ট একই ব্যাপার, দিলেমা রুসেফ। এবার দেখো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে আমরা আবার একটুখানি জেনে নিই। এটি একটি কি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক, যেটি 2014 সালে ব্রাজিলের ফর্তালেজার অনুষ্ঠিত ষষ্ঠ ব্রিক্স সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর হচ্ছে চীনের সাংহাইতে অবস্থিত। ঠিক আছে, দেখো 17তম ব্রিক্স শীর্ষ সম্মেলন যেটা এবছর হয়েছে, এখানে কলম্বিয়া এবং উজবেকিস্তান এনডিবিতে যোগদান করেছে। এছাড়া 17তম ব্রিক্স যেটা রিও ডি জেনেরিওতে এবছর অনুষ্ঠিত হয়েছে, এর প্রতিপাদ্য বিষয় ছিল আরো অন্তর্ভুক্তিমূলক এবং টেক্সটাইল শাসনের জন্য বিশ্বব্যাপী দক্ষিণ সহযোগিতা জোরদার করা। দেখো ভারত 2026 সালে ব্রিক্সে সভাপতিত্ব করবে, ভারতে এই ব্রিক্স সম্মেলনটি হবে, যেটা 18তম ব্রিক্স সম্মেলন হবে। পরের এবার দেখো সম্প্রতি কিছু নিয়োগ আমরা দেখে নিই, ভারতবর্ষের কিছু ইম্পর্টেন্ট নিয়োগ। দেখো নরেন্দ্র মোদীর ডেপুটি এনএসও নিযুক্ত হয়েছে অনিশ দয়াল সিং। ভারতের খাদ্য সুরক্ষা এবং মান কর্তৃপক্ষ ফ্যাসি এর প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে রঞ্জিত পুনহানি। অ্যাডভাইজিং এজেন্সি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া AAAI এর সভাপতি নিযুক্ত হয়েছেন শ্রীনিবাস কে। দিল্লি পুলিশের কমিশনার নিযুক্ত হয়েছেন সতীশ গোলচা। নোয়েল এন টাটা টাটা সায়েন্স
পরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের সভাপতি নিযুক্ত হয়েছেন ডক্টর এস রাজান। ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়েছেন পুষ্পেন্দ্র সিং। নৌবাহিনীর প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়েছেন সঞ্জয় বাৎসায়ান। বিমা নিয়ন্ত্রক IRDAI এর চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন অজয় শেঠ এবং সংসদ টিভি সিও নিযুক্ত হয়েছে উৎপল কুমার সিং। তো এই ইম্পর্টেন্ট নিয়োগগুলো এখানে আছে, তোমরা একটু দেখে নেবে, লিখে নেবে। আর পরের প্রশ্নটা দেখো, সম্প্রতি হাওয়াইতে লাভা ফোয়ারার কোন আগ্নেয়গিরি থেকে বের হয়েছে? লাভা ফোয়ারা, যেটা আমরা অগ্নি উৎপাত বলে থাকি, ছোটবেলা থেকে আমরা অগ্নি উৎপাত জেনেছি এবং হাওয়াই দ্বীপকে একটা আগ্নেয়গিরির গুরুত্বপূর্ণ স্থান হিসেবে জেনেছি। তো সেখানে একটা আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাত হয়েছে, সেই আগ্নেয়গিরিটার নাম হচ্ছে কিলাউয়া। কিলাউয়া আগ্নেয়গিরি থেকে সম্প্রতি অগ্নি উৎপাত ঘটেছে। এই হচ্ছে কিলাউয়া আগ্নেয়গিরিটা এবং অগ্নি উৎপাতের একটা সরাসরি দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, যদিও লাইভ বলবো না, বাট লাইভের মতনই। তো সম্প্রতি হাওয়াই দ্বীপপুঞ্জের কিলাউয়া দ্বীপ আগ্নেয়গিরিতে লাভা ফোয়ারার নাটকীয় অগ্নুৎপাত দেখা গেছে, যেখানে লাভা বাতাসে প্রায় 100 ফুট পর্যন্ত উড়ে গিয়েছিল। ঠিক আছে, 2024 সালের ডিসেম্বর মাস থেকে এই পর্যন্ত এটাতে এই 31 বার অগ্নুৎপাত রেকর্ড করা হয়েছে। কিলাউয়া বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটা। দেখো, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি কিছু বলে নিই। দেখো, এই যে প্রশ্নগুলো করছি যথেষ্ট ইম্পর্টেন্ট এবং তোমরা করবে প্রশ্নগুলো, তোমাদের যথেষ্ট কাজে আসবে। ফ্যানটা চালানো ছিল এতক্ষণ, তো ভিডিওতে যথেষ্ট সাউন্ড প্রবলেম হয়তো হচ্ছিল। তো পরের প্রশ্নটা দেখো, তো যেটা বলছিলাম প্রশ্নগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, তোমরা সবকটা প্রশ্ন দেখো, স্কিপ করে যেও না। তোমাদের পরীক্ষায় আগামীতে যেহেতু এক্সামের ডেট দিয়ে দিয়েছে, তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর তোমাদের মধ্যে কেউ কেউ যেমন শুভঙ্কর, সোহেল, এরা সবাই আমাকে বলেছে দাদা যে 6 মাসের লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা একটা ভিডিও করে দাও। দেখো, একটা ভিডিওতে হবে না, তবে ওটা চলছে, আমি ডিউটির ফাঁকে ফাঁকে নোট করছি, তোমাদের দিয়ে দেবো খুব শিগগিরই, 2-4 দিনে, মানে আগামী সপ্তাহের মধ্যে আশা করছি দিয়ে দেবো। তো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের তৈরি ব্যাটারি বৈদ্যুতিক যানবাহন ইভি তারা, অ্যাকচুয়ালি ব্যাটারি বৈদ্যুতিক যানবাহন বলতে আমরা যেটাকে বলে বৈদ্যুতিক গাড়ি, ই ভেহিকেলস। তো সেই ইভি তারা কোথায় 26শে আগস্ট নরেন্দ্র মোদী তার পতাকা উত্তোলন করলেন, পতাকা উত্তোলন অ্যাকচুয়ালি লঞ্চ করলেন, হ্যাঁ, ফ্ল্যাগ অফ করলেন। এটা করেছে গুজরাটের হানসালপুরে ই ভিতারার পতাকা উত্তোলনটা করেছেন। দেখো, এই যে আছে নরেন্দ্র মোদী এবং ই ভিতারা গাড়িটা, এটা বৈদ্যুতিক গাড়ি, তো সেটাকে লঞ্চ করেছে। মেড ইন ইন্ডিয়া ব্যাটারি ইলেকট্রনিক্স গাড়ি ই ভিতারার উদ্বোধন করেছেন গুজরাটের একটি হাইব্রিড ব্যাটারি ইলেকট্রনিক প্লান্ট উদ্বোধন করেছেন এই গুজরাটের হানসালপুরে নরেন্দ্র মোদী। 26শে আগস্ট এটা হয়েছে এবং জাপান ও ইউরোপের দেশগুলিতে 100-এরও বেশি যানবাহন এখান থেকে রপ্তানি হবে। এটা দেখো, এটা একটা সুজুকি মোটরের প্রদর্শনী ছিল, ঠিক আছে, তো যাক, এটা দরকার নেই। পরের 9 দাগের প্রশ্নটা দেখো, 27শে আগস্ট মধ্যপ্রদেশ সরকার কোন শহরে বিশ্ব আধ্যাত্মিক সম্মেলন আয়োজন করেছে? এটা আয়োজন করেছে উজ্জয়নে বিশ্ব আধ্যাত্মিক সম্মেলনটা আয়োজন করা হয়েছে। দেখো, 27শে আগস্ট মধ্যপ্রদেশ সরকার কর্তৃক উজ্জয়িনীতে আয়োজিত হয়েছে বিশ্ব আধ্যাত্মিক সম্মেলন। মুখ্যমন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে কেন্দ্রীয় পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এটির উদ্বোধন করেছে। ভারত এবং বিশ্বের আধ্যাত্মিক নেতা এবং চিন্তাবিদ সহ 300-এরও বেশি জন বিশিষ্ট ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন। মূল ভাষণ দেন আধ্যাত্মিক নেতা গৌরাঙ্গ দাস।
পরবর্তী প্রশ্নটা দেখো, 26শে আগস্ট 2025 তারিখে প্রথম আন্তর্জাতিক পালি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, আমরা পালি সম্মেলন বা পালি এই বিষয়টা আমরা সম্পর্কে কম বেশি সকলেই জানি, যাদের ইতিহাস ছিল তারা সকলেই জানো। পালি ভাষায় ত্রিপিটক লেখা হয়েছে। তো ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা গ্রন্থ। তো এইখান থেকে একটু যদি কানেক্ট করো, এখান থেকে বুঝতেই পারছি আমরা শ্রীলঙ্কার হবে, কিন্তু এখানে কলম্বো শ্রীলঙ্কা, ক্যান্ডিও শ্রীলঙ্কা, গোলেও শ্রীলঙ্কার। তো যাই হোক, এই সম্মেলনটি হয়েছে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ওকে। তো ভারত এবং পেরাডেনিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক ক্যান্ডিতে আয়োজিত হয়েছে প্রথম আন্তর্জাতিক পালি সম্মেলন। 26শে আগস্ট ভারতের সহকারী হাই কমিশন, মানে ভারত সরকার, এটা সহকারী না, ভারত সরকার হবে, হ্যাঁ, ভারত সরকারের হাই কমিশন এবং ক্যান্ডিতে অনুষ্ঠিত পেরোডোনিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ ভাবে এই পালি স্ট্র্যাটেজি ভবিষ্যৎ বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেছে। সম্মেলনটি শ্রীলঙ্কা, ভারত এবং অন্যান্য দেশের পণ্ডিতরাও উপস্থিত ছিলেন। 11তম প্রশ্নটা দেখো, সম্প্রতি কোন দেশের সংসদ ইঙ্গা রুগিনিয়েনকে তার নতুন প্রধানমন্ত্রী হিসাবে অনুমোদন করেছে? এটা করেছে লিথুয়ানিয়া। লিথুয়ানিয়া কি করেছে? এই যে ইনুয়ানিয়ান, এনাকে লুঙ্গা রিগুনিয়েন, এনাকে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছেন বা অনুমোদিত করেছেন, অ্যাকচুয়ালি অনুমোদিত করেছেন। তো ইনি হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত নিশ্চিত করেছেন। এখনো কিন্তু প্রধানমন্ত্রী হয়নি, কারণ মন্ত্রিসভা গঠিত হয়নি। মন্ত্রিসভা গঠনের জন্য 15 দিনের সময় আছে। সেই 15 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে মন্ত্রিসভা নিয়ে যেতে হবে এবং সেখানেই সেদিন ইনি হয়তো শপথ গ্রহণ করবেন অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসাবে। তিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটা প্রতিনিধি। তিনি বর্তমানে সামাজিক নিরাপত্তা এবং শ্রম মন্ত্রীর পদে অধিষ্ঠিত আছেন। 12তম প্রশ্ন দেখো, 25শে আগস্ট নতুন দিল্লিতে গিভিং উইংস টু ড্রিমস কনক্লেভ 2025 উদ্বোধন করলেন কে? রক্ষা খড়সে, যিনি যুব বিষয়ক এবং ক্রীড়া প্রতিমন্ত্রী। রক্ষা নিখিল খড়সে। তো দেখো, গিভিং উইংস টু ড্রিম কনক্লেভ 2025 উদ্বোধন করলেন মন্ত্রী রক্ষা নিখিল খড়সে। 25শে আগস্ট এটি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। এখানে এই মন্ত্রী প্রাথমিকভাবে ক্রীড়া সম্পর্কে বিভিন্ন ভাষণ দিয়ে থাকে এবং এটা এখানে অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন 13 দাগ, ভারত সরকারের আসন্ন 3টি প্রধান বার্ষিকী উদযাপনের জন্য 3টি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। এই কমিটিগুলির সভাপতিত্ব করবেন কে? এই কমিটিগুলির সভাপতিত্ব করবেন হচ্ছে নরেন্দ্র মোদী। তাহলে আমরা দেখে নিই এই গুলো কি কি আছে। 3টি বার্ষিকী উদযাপন হবে, উচ্চস্তরের কমিটি গঠন করা হয়েছে। এই 3টি বার্ষিকী মধ্যে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল এবং বিরসা মুন্ডার 150 বছরের জন্মবার্ষিকী এবং অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবার্ষিকী। ওকে। পরবর্তী প্রশ্ন 14 দাগ, 2025 সালের ফিডা বিশ্বকাপ ভারতের কোথায় অনুষ্ঠিত হবে? দেখো, ফিডা বিশ্বকাপ, ফিডা নিয়ে আমরা অনেক পড়াশোনা করেছি। ফিডা র্যাঙ্কিং নিয়ে, ফিডা কি, ফিডা কোন খেলা পরিচালনা করে, ভারতের ফিডা র্যাঙ্কিং এ সর্বোচ্চ স্থানে কে কে আছে, সমস্ত কিছু আমরা আলোচনা করেছি। তো যাই হোক, এই বিশ্বকাপটা, ফিডার বিশ্বকাপটা, যেটা ফিডা যে সংস্থা দাবা খেলা পরিচালনা করে, সেই দাবা খেলাটা দাবার বিশ্বকাপটা এবছর ভারতে অনুষ্ঠিত হবে। এটা হবে ভারতের গোয়া রাজ্যে। এটা অনুষ্ঠিত হবে 13ই অক্টোবর থেকে 29শে নভেম্বর পর্যন্ত এবং এখানে প্রায় 90টি দেশের 206 জনের মতন ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে। ক্যান্ডিডেট বলা ভুল, খেলোয়াড়, অবশ্যই ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে। 15 দাগ এবং আজকে সর্বশেষ প্রশ্ন, আন্তর্জাতিক কুকুর দিবস 2025 কবে পালিত হলো? এটা পালিত হলো হচ্ছে 26শে আগস্ট। কুকুর দিবস, দেখো সম্প্রতি আমাদের ভারতবর্ষে কুকুর নিয়ে বেশ একটুখানি কন্ট্রোভার্সি চলছে, তো তার জন্য এটা যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে। তোমরা এটা দেখে নেবে।
বিশ্বজুড়ে কুকুরকে সম্মান দেওয়ার জন্য, কারণ কুকুর হচ্ছে মানুষের সেরা বন্ধু, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এটা এই দিবসটা পালন করা হয়ে থাকে। দেখো আগস্ট মাসের গুরুত্বপূর্ণ কিছু দিন যেগুলো আমরা বলবো। 23শে আগস্ট জাতীয় মহাকাশ দিবস, 20 আগস্ট ওয়ার্ল্ড মসকিউটো ডে, সদ্ভাবনা দিবস, 29শে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস এবং বিশ্ব মানবিক দিবস, 15ই আগস্ট বলার অপেক্ষা রাখে না ভারতের স্বাধীনতা দিবস, 13ই আগস্ট বিশ্ব অঙ্গদান দিবস, 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস এবং বিশ্ব হাতি দিবস, 10ই আগস্ট বিশ্ব সিংহ দিবস এবং বিশ্ব জৈব জ্বালানি দিবস, 9ই আগস্ট নাগাসাকি দিবস, বিশ্ব আদিবাসী দিবস এবং সংস্কৃত দিবস, 8ই আগস্ট ভারত ছাড়ো দিবস। ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। 7ই আগস্ট জাতীয় তাঁত দিবস, টেকসই কৃষি দিবস মানে সাস্টেনেবল এগ্রিকালচার ডে, 6ই আগস্ট হিরোশিমা দিবস। এবার এই দুটো প্রশ্ন আমাকে একটু বলবে, এই নাগাসাকিতে যে বমটা ফেলা হয়েছিল তার নাম কি, এবং হিরোশিমাতে যে বমটা ফেলা হয়েছিল তার নামটা কি? এই দুটো আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। ওকে, 3ই আগস্ট পরবর্তী দেখো লবঙ্গ সিন্ড্রোমও সচেতনতা দিবস, এবং 1লা আগস্ট যেটা ছিল সেটা বিশ্ব ওয়াইড ওয়েব দিবস। ওয়াইড ওয়েব আমরা জানি WWW, যে আমরা দেখি না ওয়েবসাইটের আগে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো আর বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস এটা ছিল এ মাসে। ঠিক আছে, এ মাসে ইম্পর্টেন্ট ডে গুলো হয়ে গেল। তো চলো আজকে একটু রিক্যাপ হয়ে যায়, যেগুলো আমরা এতক্ষণ পড়লাম সেই সম্পর্কে আরেকবার একটুখানি ঝালিয়ে নেওয়া যাক। বিশ্ব আরোগ্য সেতু, আরোগ্য সেতু ব্যায়াম করুন, বাদ দিন এটা। আরোগ্য সেতুটা কি? আরোগ্য সেতু আমরা দেখলাম একটা সামরিক এবং বেসামরিক একটা চিকিৎসা মহড়া। আইএনএস উদয়গিরি, আমরা দেখলাম আইএনএস উদয়গিরি একটি ফ্রিগেট, শিবালিক শ্রেণীর ফ্রিগেট, যেটা প্রজেক্ট 17 এর অন্তর্গত, এবং এটা মুম্বাইয়ের মাঝগাঁও ডক শিপইয়ার্ড কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। জাতীয় যুব পুরস্কার এটা দেওয়া হয়েছে জাতীয় যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, ADR কি করেছে? এনারা এই সংস্থা একটা প্রতিবেদন পেশ করেছে, যেখানে ভারতের সব থেকে ফৌজদারি মামলা বেশি এমন মুখ্যমন্ত্রী এবং যাদের সব থেকে বেশি সম্পত্তি আছে তাদের একটা নামের নথি প্রকাশ করেছে। মিশন সম্পন্ন, এটা দরকার নেই, এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে ইসরো। ইসরো কেন? ইসরো কেন বলছে, গগনযানের জন্য যে যে ক্যাপসুল, মডিউল ক্যাপসুলের ল্যান্ডিং, তার জন্য একটা টেস্ট করেছে ইসরো। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট বলবো, ভাইস প্রেসিডেন্ট এবং চিফ রিস্ক অফিসার নিযুক্ত হয়েছেন রাজীব রঞ্জন স্যার। কিলা কিলাউয়া এটা একটা আগ্নেয়গিরি যেটা হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত, এবং সেখানে সম্প্রতি খুব অগ্নি উৎপাত হয়েছে, এবং এমনকি যে লাভা সেটা বাতাসে 100 ফুট পর্যন্ত উপরে উড়ে গিয়েছে। ই-ভিতারা কি? ই-ভিতারা হচ্ছে একটি ইলেকট্রিক কার, যেটাকে নরেন্দ্র মোদী ফ্ল্যাগ অফ করেছে গুজরাটের সাহানপুরে, গুজরাটে। অ্যাকচুয়ালি নামটা আমি পট করে ভুলে গেলাম। পরবর্তী দেখো বলছে বিশ্বের আধ্যাত্মিক সম্মেলন, এটা হয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনে, উজ্জয়ন এতে বিশ্বের আধ্যাত্মিক বিশ্বব্যাপী আধ্যাত্মিক সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক পালি সম্মেলন, এটা শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত হয়েছে। ইঙ্গা রুগিনিয়েন, ইনি লিথুয়ানিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত হয়েছেন। সংসদ এনাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত বা নিশ্চিত করেছেন। স্বপ্নের কনক্লেভ 2025 কে ডানা দেওয়া, মানে উইংস টু ফ্রিডম 2005 কনক্লেভ, উইংস টু ফ্রিডম কনক্লেভ 2025,
এটা আম, উদ্বোধন করেছেন আহ, রক্ষা নিখিল খড়সে। তিনটি উচ্চ শ্রেণীর কমিটি যেটার সভাপতিত্ব করবেন নরেন্দ্র মোদী, এবং এটি হচ্ছে জন্মবার্ষিকী উপলক্ষণের উদযাপনের জন্য তিনটি কমিটি, যার মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেল, বিরসা মুন্ডা এবং আমাদের অটল বিহারী বাজপেয়ী জির জন্ম বার্ষিকী উদযাপনের একটা পরিকল্পনা। ফিডে বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে? এটা হবে গোয়াতে। আন্তর্জাতিক কুকুর দিবস 26শে আগস্ট। তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা দেখো, করো, এবং আমি বলেছি যে এবার থেকে আশা করছি আর কোনো প্রবলেম হবে না। প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আরো সকালে, আজকে লেট হয়ে গেল অনেকটাই, আম, কালকে ডিউটি ছিল, সে যাই হোক, ডিউটি থাকুক আর না থাকুক, আমি সকালেই করে দেবো মোটামুটি 9টার মধ্যে। তো থ্যাংক ইউ, তোমরা করতে থাকো, সঙ্গে থাকো। অল দ্য বেস্ট।